ফলে আমরা আজকে মানবতা বিরোধী অপরাধের কথা বলেছি, যেটা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত, এবং ঐতিহাসিক দায়ের কথা বলেছি যে এই দায় আমাদেরকে নিতে হবে, এই দায় বাংলাদেশের সবাইকে নিতে হবে। এবং এই দায়টাকে ডিল না করে, কোনো বাইপাস নাই এখানে, এই গণহত্যার বিষয়ে আলোচনা না করে এটাকে আমরা ওভারলুক করে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের জায়গায় পৌঁছাতে পারবো না। এবং আরও যে ব্যাপার হচ্ছে যে এই যে 32 জনের কথা বলা হচ্ছে, এখন এটা আমাদের আইসিটি ট্রাইব্যুনালও এটা স্বীকার করেছে, তাহলে আপনারা তাদেরকে শহীদের স্বীকৃতি দিচ্ছেন না কেন? হেফাজতের ওই কর্মসূচিতে যে মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে তারা শহীদ, এটা আমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে হবে। এবং এটা আমরা তো বলেই যাচ্ছি, এটা রাষ্ট্রীয় পর্যায় থেকে এটা স্বীকৃতি আসতে হবে। কেন আসতে হবে? কারণ হচ্ছে যে তারা একটা জুলুমের বিরুদ্ধে, শহীদকে যে অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, যে জুলুমের বিরুদ্ধে সাক্ষ্য দেয়, তারা একটা জুলুমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসেছিলেন ঢাকা শহরে, এবং তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা নিজেরাই জুলুমের শিকার হয়েছে। ফলে এই শহীদের স্বীকৃতি আমরা দাবি জানাবো বর্তমান সরকারের কাছে, যে আপনারা যদি আগের অপরাধগুলোকে ওভারলুক করেন এবং নানা ধরনের গিমিক পলিটিক্স করতে থাকেন, তাহলে আপনারা বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবেন না। বাংলাদেশের মানুষের মন জয় করতে হলে প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপরাধ, যতগুলো গুম হয়েছে, যতগুলো ক্রসফায়ার হয়েছে, এই শাপলা কিংবা 18 সালের নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, 24 জুলাই গণ অভ্যুত্থানের শহীদ, সব শহীদদেরকে স্বীকৃতি দিতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং এটা দেওয়ার মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারব। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমরা যে গণতান্ত্রিক রূপান্তরের একটা প্রক্রিয়ার মধ্যে এখনো আছি, এই গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে হলে অতীতে যে সকল জুলুম এবং অবিচার ঘটে গেছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। ওগুলোকে আনঅ্যাড্রেস রেখে কখনোই আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারবো না। এবং এনসিপি বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চায়, যেখানে বিভিন্ন ধরনের মানুষ একসাথে নিজেদের মতপার্থক্য সত্ত্বেও একটা অভিন্ন রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকে থাকতে পারবে। তো সেই ক্ষেত্রে এই যে অবিচার বা জুলুম বা যে গণহত্যা হয়ে গেছে, এটার ব্যাপারে নিশ্চুপ থেকে কিংবা এটার ব্যাপারে এক ধরনের ডিনায়ালের মুডে থেকে আমরা কিন্তু সেই গণতান্ত্রিক রাষ্ট্রে পৌঁছাতে পারবো না। ফলে সেখান থেকে এনসিপির আজকের এই আয়োজন। এবং আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার, আজকের শিরোনামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়েছে, যেটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, জাতিসংঘের ডকুমেন্ট দ্বারা স্বীকৃত, যে বাংলাদেশে বিগত 15 বছর এই অন্তর্বর্তী সরকারের আগে, এই গণঅভ্যুত্থানের আগে যে আওয়ামী লীগ সরকার ছিল, তারা একটা মানবতা বিরোধী অপরাধ করেছে, যেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইডের পরে সবচেয়ে জঘন্য অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের তকমা আওয়ামী লীগের সাথে আছে। এবং এটা একদিনে শুরু হয় নাই, এটা জুলাইয়ে শুরু হয় নাই, এটা শুরু হয়েছিল তারা ক্ষমতায় আসার পর থেকে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে, এবং তারপরে এই শাপলা গণহত্যার মাধ্যমে, যেখানে কিছু দাবি নিয়ে আমাদের দেশের আলেম ওলামারা এবং মাসুম মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা শহরে জড়ো হয়েছে। রাষ্ট্র বা তৎকালীন সরকার তাদের দাবিটাকে মানে তো নাই অবশ্যই, তাদেরকে ব্রুটালি হত্যা করেছে। এবং এই যে আপনি দেখতে পেয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত, আমাদের যে দেশের যে আইসিটি ট্রাইব্যুনাল, সেই আইসিটি ট্রাইব্যুনাল বলছে যে 32 জনকে হত্যা করা হয়েছে, অন্তত 32 জনকে হত্যা করা হয়েছে, এটা প্রমাণিত। অথচ তখন যখন অধিকার 61 জনের কথা বলেছিল, তখন কিন্তু আমরা জানি যে সেই অধিকারের উপর কী ধরনের নিপীড়ন নেমে এসেছিল। এবং এই আমি যেটা বললাম যে জেনোসাইড নিয়ে যখন আলোচনা হয় আন্তর্জাতিক পরিসরে, এই জেনোসাইডটা কিন্তু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয় না, শুরু হয় ডিনায়ালের মধ্য দিয়ে, অস্বীকারের মধ্য দিয়ে। ফলে এখানে আমরা হত্যাকাণ্ড বা এরকম একটা ব্রুটাল তাদের সাথে ক্র্যাকডাউন করা হয়েছে সেটাই না, এটাকে অস্বীকার করা হয়েছে লম্বা সময় ধরে। এখানকার নাগরিক সমাজ, এখানকার ক্ষমতাসীন বিভিন্ন পক্ষ, তারা কিন্তু এটাকে অস্বীকার করে এসেছে। এবং এই অস্বীকার করার মধ্য দিয়ে একটা ভয়াবহ জুলুম আসলে অ্যাড্রেস করা হয়নি। এবং এরপরে এই গণঅভ্যুত্থানের পরে এটা নিয়ে আরও খোলামেলা আলোচনা করার একটা পরিসর তৈরি হয়েছে। এটা আমাদের জন্য জরুরি না যে হেফাজত ইসলামের 13 দফার সব দফায় আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু সেই 13 দফার কোনো দফা নিয়ে আলোচনা করা যাবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, এটা কোন ধরনের কথা? তারা বলেছে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না। এই কথায় কী সমস্যা আমাদেরকে বুঝিয়ে বলেন, যারা আমরা সেকুলার আইনের
একটা গণতান্ত্রিক আইনের মধ্যে থাকি, এই গণতান্ত্রিক আইন এবং সেকুলার আইন মাত্রই সেটা ইসলাম বিরোধী হবে, সেটা কোরআন সুন্নাহ বিরোধী হবে, এরকম কোনো কথা নেই। ফলে তাদের ওই দাবির অত্যন্ত ন্যায্য ছিল যে কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন থাকতে পারবে না দেশে, ধর্ম অবমাননা থাকতে পারবে না, কারণ এটাকে হেট স্পিচ হিসেবে গণ্য করা হয় গণতান্ত্রিক পৃথিবীতে। এবং এটাকে যারা বাক স্বাধীনতা বলেন তারা বাক স্বাধীনতা সম্পর্কে কিছু জানেন না। কারোর ধর্মানুভূতিতে আঘাত দেওয়া যাবে না। আপনি আপনার ফ্রি স্পিচ এক্সারসাইজ করবেন, কিন্তু ধর্মের সাথে মানুষের জীবন বোধ সহ অন্যান্য অনেক কিছু জড়িত থাকে, ফলে আপনি তাকে তার ধর্মানুভূতিতে আঘাত করতে পারবেন না। এই দাবিগুলো তারা করেছে। আর বাকি যে দাবিগুলো আপনাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে সেগুলো নিয়ে তাদের সাথে আপনারা কথা বলতে পারতেন। এবং এটাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র একটা গার্ডিয়ান সুলভ আচরণ করতে হয়, যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন পক্ষ থাকবে, বিভিন্ন গ্রুপ থাকবে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেস্টিং মানে পরস্পর বিরোধী অপিনিয়ন থাকবে, এগুলোকে নেগোশিয়েট করার পলিটিক্যাল স্পেস তৈরি করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র নিজেই যখন একটা পক্ষ হয়ে দাঁড়ায় এবং গণহত্যা করে, তখন তো সে এটা পারবে না, এবং সেটাই ঘটেছে।